হচ্ছে সিয়াম। আমি সিয়াম। আমি আগে অনেস্টলি বলে দিই, আমার স্টেজ ফোবিয়া আছে। সো আমার 5 মিনিট লাগবে এই স্টেজ, মানে আমার একটু স্টেজে দৌড়াদৌড়ি করতে হবে কিছুক্ষণ, তারপরে আমি আস্তে আস্তে সিং করবো। তো থ্যাংকস ইমরান। আর হাই স্টেডিয়ামের টি শার্ট পরা কয়েকজনকে দেখতেছি এখানে। আমি আসলে এটা ফার্স্ট টাইম আজকে লোগোটা দেখলাম প্রিন্টেড। আমি যখন গেছিলাম বাস থেকে তখন আসলে হাই স্টেডিয়াম রোড ছিল না, সো লোগোটা থেকে খুব ফাটাফাটি লাগতেছে। আর কি বলবো, আমি কালকে রাত 4টা না 5টা দিয়ে ঘুমাইছি। আমার অফিস ছিল, ওই ওয়ার্ক ফ্রম হোম করতেছিলাম, সো অবস্থা খুব টাইট আর কি আমার। তো আমি বাংলাদেশে 7 বছর পরে আসছি। সো আমি মানে যখন আমেরিকাতে প্রথম গেছিলাম তখন আমি অলরেডি একটা ওয়ান সাইডেড কালচার শক খাইছিলাম, যেহেতু আমেরিকা পুরোপুরি ডিফারেন্ট একটা কান্ট্রি। পরে বাংলাদেশে এসে আমি আবার রিভার্স কালচার শক খাচ্ছি এখন। সো আমার তো আচ্ছা, তো দেখি আমি আসলে জানি না, এটা মনে হচ্ছে সেমিনার 5-6 ঘন্টা হইতে পারে। সবাই টাইম আছে তো না? কারণ আমি মানে খুব তাড়াহুড়ো করে স্লাইডগুলো বানাইছি, আল্লাহ জানে কি হবে। নিচেটা দিলে ফরওয়ার্ড, এটা দিলে ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, আমি আগে সেমিনার এক্সপেকটেশনগুলো আগে একটু বলে নিই। সো বেসিক্যালি এটা আসলে ঠিক হায়ার স্টাডি করার জন্য কোনো সেমিনার এরকম না। এটা হচ্ছে যে আমি 2007-এ গ্র্যাজুয়েট করছি। তো গ্র্যাজুয়েট করছি আর এখন হচ্ছে 2017, সো 10 বছর হয়েছে বিএসসি পাস করার পরে। তো তোমরাও, আমি সবাইকে তুমি করে বলি, বড় ছোট হইতে পারে, কিন্তু তুমি করলে আমার জন্য ইজি হয়। তো তোমরা হয়তো কয়েকজন, আচ্ছা এটা আগে দেখি, এখানে গ্র্যাজুয়েট করে ফেলছে কে কে? ব্যাচেলার্স? আচ্ছা, অনেকেই গ্র্যাজুয়েট করে ফেলছে। আর বাইরে যাবে এটা নিয়ে কনক্রিট মানে ডিসাইডেড হয়ে গেছে কে কে? আচ্ছা, মোটামুটি কয়েকজনই আছে। আর হচ্ছে হায়ার স্টাডি সেমিনারে আগে আসছে কে কে কে? আচ্ছা, ঠিক আছে, তো ভালো ভালো ক্রাউড। তো এই সেমিনারের পারপাসটা তোমরা এখান থেকে যেটা নিতে পারো সেটা হচ্ছে যে আমি এই 10 বছর যে পার করছি, তোমরা যাতে করে 10 বছর মানে আমি যতগুলো মিস্টেক করছি সবগুলোর কথা বলবো, যা যা শিখছি সবগুলো বলবো, মানে আমার ব্রেনে যা আছে ফুল জিনিসটা তোমাদের মধ্যে ডাউনলোড হয়ে যায়। মানে এই 2 ঘন্টার সেমিনারে যতটুকু পারা যায় যে তোমরা যাতে আমার মিস্টেকগুলো না করো, এবং যে ভালো জিনিসগুলো আছে ওগুলো যাতে করে শেখা যায়। মানে আমার মানে ধরো একটা ছোট মুভি আর কি, বেসিক্যালি যে আমার পুরো গত 10 বছর একটা স্কুইজড ভার্সন অফ মাই লাইফ, যাতে করে তোমরা এটা হইতে পারে 2 ঘন্টা পুরোপুরি ওয়েস্টেড হয়েছে, তোমরা 2 ঘন্টা মাঝে মুভি দিয়েও কাটাও, ঠিক না? সেটা হচ্ছে 2 ঘন্টার ছোট একটা মুভি, যেটা দেখলা, দেখে ভুল হইলে থেকে শিখবা, না শিখলে নাই, এরকম। সো এটা হচ্ছে বেসিক্যালি যে আমার গত 5-6 বছরের টাইম লাইন। ওখান থেকে আমরা ডেফিনেটলি ইনফরমেশন বেস জিনিসপত্র যাবো, যে ইমিগ্রেশন যা যা যেগুলো নর্মাল টিপিক্যাল ওগুলো তো বলবোই, বাট প্রাইমারি পারপাস হচ্ছে যে আমি যেটার ভিতর দিয়ে গেছি ওই জিনিসটা পুরোপুরি তোমাদেরকে ভিজুয়ালাইজ করানো। তো এটা তো একটা খুবই জেনারিক কোড, সেটা হচ্ছে যে লাইফ ইজ দ্য সাম অফ ইয়োর চয়েসেস। মানে আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যতগুলো ডিসিশন নিছি সবগুলো ডিসিশনের সামেশন হচ্ছে আমরা এখন কারেন্ট, তোমরা যেই কারেন্ট ভার্সনটা সেটা হচ্ছে আগের সবগুলোর সামেশন। তো আমরা কিছু মানে প্রাইমারিলি আমার কিছু থিওরি বলবো, কারণ আমার থিওরি ছাড়া কথা বলতে অনেক সমস্যা হয়। তো ফার্স্টে আমি কিছু থিওরি বলবো যেগুলো পরে এই সেমিনারটা বলতে হেল্প করবে। একটা প্রাইমারি জিনিস হচ্ছে যে এক্সপিরিয়েন্স পয়েন্টস। মানে আমরা মানে আমার কাছে পুরো লাইফটা একটা গেমের মতো। সো সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি গেম খেলা শুরু করি, রাত্রিবেলা ঘুমাই, পরের দিন সকালে আবার গেম। সো এবং আমার ধরো একটা চার্ট থাকে যেখানে সাইকোলজিক্যাল, ইটস নট রিয়েল, সেটা হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স পয়েন্ট থাকে যেটা আমি কতটুকু এক্সপিরিয়েন্স করছি। তো এক্সপিরিয়েন্স পয়েন্টস হচ্ছে যে নাম্বার অফ ইভেন্ট আর লার্নিং পার ইভেন্ট। আমার আগে আমি 5-6 বছর আগে আমি একটু একটা জিনিস নিয়ে একটু অ্যারোগেন্ট ছিলাম, সেটা হচ্ছে যে আমি হচ্ছে আচ্ছা আমি তো অনেক এক্সপিরিয়েন্স করছি, আমি অনেক কিছু ভিতর দিয়ে গেছি, অনেক কিছু জানি। তো তখন আমার একটা ভাই আমাকে বলছিল কি যে না, সব কিছুর ভিতর দিয়ে গেলেই যে জানা যাবে এরকম না, প্রতিটা ইভেন্ট থেকেই যে সবাই ইকুয়াল জিনিস শিখে এরকম না। একই ইভেন্টের ভিতর দিকে কয়েকজন বেশি শিখতে পারে, আবার কয়েকজন কমও শিখতে পারে, সবার লার্নিং সেম না। সো এই দুইটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, যে বেশি ইভেন্টের ভিতর দিয়ে যাওয়া এবং প্রতিটা থেকে লার্নিং ম্যাক্সিমাইজ করা। সো এটা হচ্ছে একটা জিনিস। এটা আর পরের কোশ্চেনটা জাস্ট যেটা বললাম যে সামেশন অফ আওয়ার ডিসিশনস। আর আরেকটা হচ্ছে প্রজেক্টাইল, লাস্টের যেটা এখানে ইয়াকুলটা ওই যে লাইট, এটা হচ্ছে প্রজেক্টাইল। তো প্রজেক্টাইল মানে হচ্ছে যে বেসিক্যালি আমাদের
এই যে বললাম যে লাইফে আমরা যতগুলা মানে প্রতিটা মোমেন্টেই দেখা যাবে যে আমাদের একটা ডিসিশন মেকিং পয়েন্ট আসবে। ওই ডিসিশন মেকিং পয়েন্টগুলোর মধ্যে আমরা যেই ডিসিশনটা নিব সেটা আমাদের 10 বছর পরে ওটার চেঞ্জটা অনেক বড় হবে আর কি। এটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। এখন হয়তো মনে হতে পারে আচ্ছা এই ডিসিশনটা আমি বাইরে যাবো না বাংলাদেশে থাকবো নাকি আমি এই জবটা করবো নাকি করবো না, এই জিনিসগুলো মনে হতে পারে যেটা খুব মাইনর একটা ডিসিশন, কিন্তু এটার লং টার্মে ইম্প্যাক্টটা অনেক বড়। ওই ছোট ওই একদিনের ডিসিশনটার জন্য দেখা যাবে 10 বছর পরে আমরা কোন পজিশনে আছি সেটা অনেক ডিফারেন্ট হবে। সো 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 আমাদের ডিসিশনগুলো ইম্পর্টেন্ট, এটাই। তো এটা হচ্ছে আমি কিভাবে চিন্তা করি, এটা আসলে এখন আরো বেশি আরো আরো মাথার অবস্থা হচ্ছে, মানে আমি ডিটেল পাগলামিতে যাবো না। তো সেটা হচ্ছে যে আমাদের বডিটা হচ্ছে একটা বেসিক্যালি হার্ডওয়্যার, বায়োলজিক্যাল হার্ডওয়্যার, এবং উইন্ডোজের মতো আমরা উইন্ডোজ বা ম্যাক আমি জানি না যদি ম্যাক ইউজার থাকে, কিন্তু বেসিক্যালি এই হার্ডওয়্যারের একটা হার্ডওয়্যারের ভিতরে হচ্ছে আমাদের ব্রেন আছে, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি সফটওয়্যারটা যে বা অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের ভিতরে আবার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার আছে। সফটওয়্যার হচ্ছে আমাদের ছোট ছোট স্কিল, যে আমি সাঁতার কাটতে পারি, সাইকেল চালাতে পারি, এগুলো হচ্ছে স্কিল, এগুলো হচ্ছে সফটওয়্যার। ম্যাট্রিক্স মুভিটা দেখছো না তোমরা? তো ম্যাট্রিক্স মুভিটা দেখছো না যে সফটওয়্যার সাঁতার কাটা শিখে ফেললাম, ডাউনলোড করে ফেললাম, এরকম। সো ওগুলো হচ্ছে সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের প্রাইমারি মেকানিজম, মানে হচ্ছে যে আমরা আমাদের এথিক্স কি, যে আমি কোনটা ভালো মনে করি কোনটা খারাপ মনে করি, লাইফের প্রাইমারি পারপাস কি, যে আমি কি জন্য লাইফে বেঁচে আছি, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তো আমাদের এই জিনিসটা বলার, তো এই অপারেটিং সিস্টেমটা করে হচ্ছে, এগুলো সবগুলো আমি টার্মিনোলজি নাম দিছি, এগুলো কিন্তু রিয়েল কোনো সায়েন্টিফিক রিসার্চ না। তো অপারেটিং সিস্টেম হচ্ছে যে বেসিক্যালি মানুষের পারপাসটা সেট করে, যে আমার লাইফের সেন্ট্রাল পারপাস কি। আর অ্যাপ্লিকেশনগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে গোলগুলো অ্যালাইনমেন্ট করে, মানে পারপাস হচ্ছে অনেকগুলো ছোট ছোট গোলের সামেশন। সো আমরা লাইফের যে বিভিন্ন ইভেন্টে যাই, সবসময়ের জন্য এরকম বড় বড় ইভেন্টের ভিতরে যাই না, মাঝে মাঝে ডেইলি তো খুবই মানডেইন লাইফ কাটায়, যে হ্যাঁ রেগুলার বাসে যাচ্ছি, এই করতেছি, এগুলো তো খুবই টিপিক্যাল, এগুলো তো খুব বেশি একটা আপগ্রেড হয় না। কিন্তু দেখা যাবে 3-4 বছর পর পর আমাদের লাইফে এরকম কোনো একটা ইভেন্ট হয়, হয়তো বা কেউ পরিচিত কেউ মারা গেল, বা আমরা কোনো একটা নতুন দেশে গেছি, কোনো ধরনের বড় শখ খাইলে তখন আমাদের পারপাস রিঅ্যালাইনমেন্ট হয়। মানে হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা ভেবে আসছি সেই জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এবং আমরা যখন ছোট থাকি, আমি এটার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন আচ্ছা আমি বড়, বেশিরভাগ বাচ্চাকে এখন জিজ্ঞেস করলো যে তুমি বড় হয়ে কি হতে চাও, আমি বড় হয়ে পাইলট হতে চাই। ভেরি গুড, সবাই পাইলট, মানে এটা দেখতে কুল লাগে। সো এখন মনে হয় সবাই স্পেসশিপে যেতে চাবে, কারণ এখন তো স্পেস এক্সপ্লোরেশন আরো হট হচ্ছে। সো তো ছোটবেলার সময় পাইলট হতে চাই, কিন্তু ওই জিনিসটা কিন্তু সবার জন্য সেম থাকে না, ওইটাই কিন্তু তার পারপাস থেকে ছোটবেলা, যে আমি পাইলট হতে চাই। এবং ওই বাচ্চাটা তার প্যারেন্টদেরকে তার ইয়াটা অ্যাচিভ করার জন্য সেভাবে করেই বুঝে থাকে যে আমি এটা করতে চাই, এটা বা কোনো কিছু সে যদি চায় যে আমি চকলেট খাবো, সে ম্যানিপুলেট করে কানাকাটি করে হলেও চকলেটটা পাইতে চায়। কিন্তু আমরা যত বড় হই তত আমাদের আস্তে আস্তে গোলগুলো রিয়েলাইন হতে থাকে, এবং এই জিনিসটা স্ট্যাগনেন্ট না। 20 বছর বয়সে যেটা চাবো সেটা 30 বছর বয়সে নাও হইতে পারে, 30 বছর বয়সে আমাদের পুরোপুরি কমপ্লিট রিডেফিনিশন হইতে পারে। তো এটা হচ্ছে, এইটাকে আমি বলি হচ্ছে অপারেটিং সিস্টেম আপগ্রেড। তো যখন অপারেটিং সিস্টেম আপগ্রেডটা হয় তখন আসলে দেখো না, উইন্ডোজে যখন অপারেটিং সিস্টেম আপগ্রেড হয় তখন কিন্তু তুমি ফাংশনিং থাকো না। তো মাঝে মাঝে দেখা যাবে তোমাদের লাইফে এরকম ফেজ যাবে যেগুলোতে যখন অপারেটিং সিস্টেম আপগ্রেড হবে তখন তোমরা আসলে ফাংশনিং না, তখন তোমাদের শুধুমাত্র আশেপাশের ফ্রেন্ড বা ফ্যামিলি সিস্টেমটাই তোমাকে সাপোর্ট দিতে পারবে। আমি যা বলছি এগুলোকে মেক সেন্স করছে নাকি গাঁজাখড়ি মনে হচ্ছে? আচ্ছা, হালকা গাঁজাখড়িও আছে। তো 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 এটা হচ্ছে বেসিক্যালি ওইটা নিয়ে আরেকটু ডিটেল যাবো, বেশিক্ষণ থিওরি হবে না, বাট এই থিওরিটা ইম্পর্টেন্ট, কারণ থিওরিটাই আন্ডারলাইন প্রিন্সিপাল এখানে। তো এটা আমার একটা খুবই ফেভারিট ব্লগ থেকে নেওয়া, এই পরের পার্টগুলো, সেটা হচ্ছে ওয়েট বাট ওয়াই, জানি না করছো নাকি, ওয়েট বাট ওয়াই, সেটা বইরও খুবই ফাটাফাটি একটা ব্লগ। তো তো বেসিক্যালি আমরা এখানে ওইটারই আরেকটু ডেফিনিশন দিব। তো আমরা এখন আমাদের কয়েকটা বক্স ডিফাইন করবো ব্রেনের। একটা হচ্ছে ওয়ান, যে আমরা যা যা চাই লাইফে সেটা হচ্ছে ওয়ান বক্স। আর যেটা যেটা পসিবল, যেটা আমরা চাই সেটাই তো পসিবল, এরকম না, থিংস দ্যাট আর পসিবল, সেটা হচ্ছে রিয়েলিটি। আর এই রিয়েলিটি বক্স আর ওয়ান বক্সের মাঝখানের যে বক্স আছে সেটা হচ্ছে তোমার গোল পুল, মানে আমাদেরকে কিছু ডিসিশন নিতে হবে যে এইগুলো দিয়ে আমরা এই ওয়ান বক্স থেকে রিয়েলিটি বক্সে যাইতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি পারপাস, এই যে ব্লকের নাম পড়ার জন্য। তো এই গোলের জিনিসটা যেটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে
আমরা ওয়ান বক্স থেকে রিয়েলিটি বক্সে যখন যেতে চাবো আমাদের কয়েকটা স্টেপ নিতে হয় আর কি, অনেক মানে কয়েকটা জিনিস একসঙ্গে করতে হয়। এগুলো হচ্ছে ধরো গোল নাম্বার 1 2 3 4, আমি এগুলোতে স্পেসিফিক্সে যাচ্ছি না। তো এগুলোতে আমাদেরকে টাইম ওয়াইজ প্রায়োরিটি সেট করতে হয়। তো এই যে প্রায়োরিটি সেট করাটা, যে গোল সেটিং এ যে আমি আগে জিআরই করবো নাকি আগে আইএলটিএস দিব নাকি আমার আগে চাকরি করব নাকি আমি বিয়ে করব, এই জিনিসগুলো ডিসিশনগুলো হচ্ছে বেসিক্যালি প্রায়োরিটি সেটিং, যে আমি প্রায়োরিটিটা সেট করবো। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি ফরমেশন। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এই যে গোল সিলেকশন করলাম। এবং স্ট্র্যাটেজি যখন ফরমেশন করি তখন যেটা হয় সেটা হচ্ছে আমি আগে এই জায়গাটাতে থাকে, সেটা হচ্ছে যে আমরা যখন স্ট্র্যাটেজি ফর্ম করি তখন স্ট্র্যাটেজি যে আমি আগে এই জিনিসটা করবো, যে আগে আমি জিআরই প্রিপারেশন দিব। তো নিতে গিয়ে পরে দেখলাম যে এখন আমি বুঝবো কিভাবে যে এই জিনিসটা কাজ করতেছে নাকি না। এটা একমাত্র বোঝার উপায় হচ্ছে যে কোনো একটা অ্যাকশন দেওয়া, যে আচ্ছা ঠিক আছে আমি শুরু করে দিই। মানে অনেক সময় আমরা অ্যানালাইসিস প্যারালাইসিস করে যাই যে ও আচ্ছা আমি এখন প্ল্যান করবো, 6 মাস ধরে প্ল্যানই করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে অ্যাকশন নেওয়া। অ্যাকশন নিলে রিয়েল, মানে আমি তো বললাম যে আমরা যেহেতু অপারেটিং সিস্টেম, আমরা বাইরে থেকে যখন রিয়েল ফিডব্যাকটা পাবো তখন আমরা অ্যাডজাস্ট করতে পারবো। সো এটার বাংলা ভাষায় হচ্ছে এটা মাঠে নামে যেতে হবে। যখন মনে হবে যে একটু অ্যানালাইসিস প্যারালাইসিস হয়ে যাচ্ছে তখন মাঠে নামে যেতে হবে। এবং মাঠে নামে গেলে আমাদের ডেটা পাওয়া যাবে, ডেটাটা থাকলে আমরা অ্যাডজাস্ট করে আমরা আবার এই গোল রিঅ্যালাইনমেন্ট করতে থাকতে পারবো। তো এই যে প্রসেস অফ মাঠে নামা এবং ইনফরমেশন গ্যাদারিং এবং আবার মানে কি বলবো ইটারেট করে আবার অন্যভাবে অ্যাকশনে যাওয়া, এই প্রসেসটাকে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমরা বললাম যে এক্সপিরিয়েন্স পয়েন্ট, ওইটা হচ্ছে এক্সপিরিয়েন্স। যে আমরা একটা কাজ করবো, কাজ করে দেখবো আমি ভাবছিলাম এভাবে হবে, এভাবে হইলো না, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এটা হচ্ছে একটা সাইকেল আমাদের সবসময় চলতে থাকে ব্রেনে। প্যারালালি আরেকটা যেটা চলতে থাকে সেটা হচ্ছে যে আমরা যত আস্তে আস্তে বড় হইতে থাকি, যেটা বললাম একটু আগে, আমাদের ওয়ান বক্সটাও চেঞ্জ হতে থাকে। যে ছোটবেলায় আমরা পাইলট হতে চাইতাম, বড় হয়ে অন্য কিছু হতে চাইতাম। এই জিনিসটা হয়, এটার প্রসেসটা হচ্ছে যে বেসিক্যালি একটা যখন এই এক্সপিরিয়েন্সগুলো হয়, এই এক্সপিরিয়েন্সটা আবার নিজের ভিতরে কিছু আন্ডারস্ট্যান্ডিংকে ট্রিগার করে। আচ্ছা আমি তো ভাবছিলাম এরকম, কিন্তু আমি তো দেখলাম আমি ভুল, বা আমি ভাবছিলাম এটা এটা সাউন্ড। হ্যালো, আচ্ছা সাউন্ড বেটার। আমি অবশ্য নিজে অনেক সাউন্ড করতেছি, আবার এটা দরকার আছে। বেসিক্যালি আমরা লাইভ করছি তো দ্যাটস ওয়াই তারা যাতে একটু শুনতে পারে সাউন্ড, এখানে একটু হবে। ঠিক আছে, সাউন্ড গুড। তো বেসিক্যালি হচ্ছে যে এই এক্সপেরিয়েন্সটা আমাদের পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং গুলোকে চেঞ্জ করে এবং ওইটার কারণে আমরা নিজেরাও ইভলভ হতে থাকি। সো আমাদের ওয়ানটাও চেঞ্জ হতে থাকে, সেলফ রিফ্লেকশন হয়, অ্যাডজাস্টমেন্ট হয়। এটা হচ্ছে আরেকটা প্রসেস, যে আমাদের ওয়ান বক্সটাও ডাইনামিক, ওইটাও চেঞ্জ হতে থাকে। আর ফাইনালি হচ্ছে রিয়েলিটি, যে এখন বুঝলাম যে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে আমি পার্সোনালি চেঞ্জ হচ্ছি বাই টাইম, অন টাইম। আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ল্ড তো আর বসে নেই, ওয়ার্ল্ডও তো চেঞ্জ হচ্ছে। 5 বছর 10 বছর আগে ফেসবুক ছিল না, এখন ফেসবুক আছে। এখন আমরা অনেক বেশি কানেক্টেড, বা এখন আমাদের সেলফ ড্রাইভিং কার আসতেছে আমেরিকাতে, মানে ওয়ার্ল্ডও তো চেঞ্জ হচ্ছে, বসে নাই। সো আমাদেরকে এই শুধুমাত্র এই দুইটা প্রসেস, যেটা মানে আমি চেঞ্জ হওয়াটাতেই স্ট্যাগনেন্ট থাকতে হবে না, সেটা হচ্ছে যে আমাদের কনস্ট্যান্টলি লার্ন করতে থাকতে হবে যে ওয়ার্ল্ড কীভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের কনস্ট্যান্টলি আপডেটেড থাকতে হবে। এবং সো এই প্রসেসটা হচ্ছে এডুকেশন, যে আমরা জানতেছি যে ওয়ার্ল্ড কী হচ্ছে, এই প্রসেসটা মানে এই ঘটনাটাকে বলা হচ্ছে এডুকেশন। তো যাই হোক, এটা মোটামুটি মনে হয় আইডিয়া হালকা পাতলা হয়েছে। আর যেটা বললাম যে মাঝে মাঝে এরকম হয় যে আমাদের পুরাই সবগুলো বক্স শেক হয়ে যায় যখন আমাদের একটু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যায় আমরা লাইফে। তো এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসগুলোর মধ্যে যাবো একটু পরেই যাই। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। বলা যায় যে এটা এখন সেমিনার শুরু আর কি, এখন থিওরি ছিল। তো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, যেটা আমার 2009-এ হয়েছিল আর কি। ঠিক আছে, এটা আমি বলি। সেটা হচ্ছে যে আমি 2007-এ গ্র্যাজুয়েট করছিলাম আইইউটি থেকে। তো গ্র্যাজুয়েট করার পরে তখন আর কি আইইউটিতে এত বেশি প্রচলিত ছিল না এই বাইরে যাওয়ার ব্যাপারটা, খুবই কম। এমনি বাংলাদেশি আর একটু কম পরিচিত ছিল। তো তখন আমি এরকম ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, কারণ আইইউটিতে কোনো আপু নাই, মানে সব ছেলেদের। হ্যাঁ, এখনো আপু আছে, হ্যাঁ এখন বললে ভালো হতো। যাই হোক, তো তখন আর কি আমার ভাইয়াদেরকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা ভাইয়া আমি কি করবো, মানে আমি তখন টেলিকমে পাস করতেছিলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করছিলাম। তো আমি কি বাইরে যাবো নাকি বাংলাদেশে থাকবো নাকি কি করবো, আমি যাই না, আমাকে কিছু বলেন আর কি। তো বলছে যে এটা বাইরে গিয়ে কি করবি, এখানে তো ভালো গ্রামীণ ফোন আছে, বা
এরকম তখন টেলিকমের খুব হট ছিল আর কি ওই সময়। তো পাশ করেন তাহলে ভালো হবে আর কি, ঢুকে যায়, তো চিন্তা করার দরকার নেই। তা আমি মনে হয় 10 জনকে যদি জিজ্ঞেস করি অলমোস্ট 7 জনই আমাকে এই কথাটা বলছে যে মানে চাকরিতে ঢুকে যায়, আমার অবস্থা খুবই ভালো যাচ্ছে টেলিকমে। তো তো আমি জানি না, আমার ভিতরে একটা ভয়েস ছিল, আমি মানে শিওর ছিলাম না, আমি 50-50 ছিলাম যে হ্যাঁ আসলে ঠিকই তো বলতেছে, বড় ভাইয়েরা তো জানে। তো আমি এটা অবশ্য অনেক ছোটবেলায় একটা জিনিস বুঝতে পারছি যে প্রতিটা মানুষ তাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে কথা বলে। সো আরেকজনকে আসলে নিজের লাইফ অ্যাডভাইস জিজ্ঞেস করাটা খুবই কঠিন, এবং আমি এই জন্য আমি কোনোদিন কাউকে অ্যাডভাইস দিই না। আমি জাস্ট আমার গল্পটা বলতেছি, তোমরা তোমাদের ডিসিশন নিজেরা নিবা। তো কারণ কেউ কারো শুয়ের ভিতরে নাই, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের রিয়েলিটির ভিতরে বাস করি, ঠিক না? এই যে 2 ঘন্টা দেখা হলো, এরপরে কিন্তু বাসায় গিয়ে যে তার ড্রামাতে চলে যাবে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা, এইসব তো আমি তো আর যাচ্ছি না ওগুলো সলভ করতে। তো 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 ওই জিনিসগুলো তো আমাদের তো এই জন্য আরেকজনকে অ্যাডভাইস জিজ্ঞেস করাটা আসলে করা যেতে পারে, কিন্তু সে ঠিক বলতে পারে না। এবং যেটা বললাম যে আমরা প্রত্যেকটা যদি সফটওয়্যার অপারেটিং সিস্টেম হই, প্রত্যেকের লার্নিংটাও সেই হিসেবেই, তার আন্ডারস্ট্যান্ডটা সেই হিসেবেই হয়, যে আমি এভাবে চিন্তা করে বলেই আমি এই ডিসিশন নিছি, আরেকজন হয়তো অন্য ডিসিশন নিবে, বুঝতে পারছি? সো যাই হোক, ভাইয়ারা এটা বলতেছিল, আমি অনেক ট্যানজেন্টে চলে যাই কথা বলবো গেলে, এটা একটু আমাকে একটু মাটিতে নিয়ে আসতে হবে যদি বেশি দূরে চলে যাই। তো পাঁচ এটা আমার 7-8 বছর পরে সেমিনার, আমার অবস্থা খুবই খারাপ, আর তাছাড়া কিছু হয় না। যাই হোক, তো আচ্ছা যাই হোক, ভাইয়াদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেউ তো বললো যে হ্যাঁ তাহলে এটা কর, কিন্তু কয়েকজন আমার বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আমরা কানাডাতে যাব, ইউরোপে যাব, এরকম কয়েকজন চেষ্টা করছিল। আইআইটিয়ানরা কয়েকজন কানাডাতে চলে গেছিল আগে। তো আমাকে একজন বলছিল যে মানে আমেরিকাতে যাবো, এটা অলমোস্ট কেউই বলে নাই আর কি। কেন বলছে না জিআরই খুবই কঠিন, জিআরই কঠিন, আচ্ছা তাহলে তো বলছে এটা পারা যাবে না, না এটা বলছে তুই পারবি না এটা। কারণ আমি কিন্তু খুব বেশি ভালো ছাত্র ছিলাম না, আমি ছিলাম হচ্ছে মানে অ্যাভারেজ, লাইক ভেরি অ্যাভারেজ গাই, খারাপও না ভালো না, মানে খুবই অ্যাভারেজ। তো তো আমি বলছি না তুই পারবি না, বা এটা চেষ্টা করিস না, মানে তুই ভালো চাকরি কর, দরকার নাই। ফ্রেন্ডরা বলছে তো বড় ভাই তুই হচ্ছে বেশি বুঝোস। তো আমি হ্যাঁ তাও তো ঠিক। তো যাই হোক, কিন্তু আমার ভিতরে একটা জিজ্ঞাসা করেছে যে কেন আমার এটা বলছে পারবো না, এটা কেমনে হয়, এটা তো চেষ্টা করে দেখি। জিআরই মানে এটা তো মানুষ তো চান্দেও যায়, জিআরই পড়তে পারবো না। তো যাই হোক, ওইটার জন্য আমি জাস্ট ফান হিসাবে জিআরইর ওয়ার্ডগুলো এমনি জাস্ট ফ্রেন্ডদের সাথে করতাম, মানে পড়তাম, ওয়ার্ডগুলো শিখতাম। আর হচ্ছে যে লোকজনের বলতাম যে দোস্ত আজকে আমি এই ওয়ার্ডটা শিখছি, এটা বলে সবাই আমার পচাইতো, ওইটা থেকে আমার ওয়ার্ডটা মুখস্থ হয়ে যেত। এটা আমার পলিসিটা ছিল যে আরে দোস্ত আজকে আমি খুব অ্যালট্রুইস্ট হইতে চাই, বা আমি এই সেই এরকম বললে তখন বলে আরে কি শিখছো এরকম বলে পচাইলে ওটা নিয়ে একটা কনভারসেশন হইতো, সিয়াম জিআরই শিখতেছে এই সেই, তখন এটা দিয়ে আমার ওয়ার্ডটা শিখা হয়ে যেত। এটা হচ্ছে আমার পুরো গোলটা ছিল যেটা। যাই হোক, এটা আমি ফান হিসেবে শুরু করছিলাম। তো এবং আমি এটার মধ্যে চলতেছিল। যাই হোক, আমি একটু তাড়াতাড়ি লং স্টোরি শর্ট করি। তো যাই হোক, আমি যেহেতু কনফিউজ ছিলাম, আমি আমার আইবিএ তে এমবিএ তে ভর্তি হয়েছিলাম, আর আমি বিমানে চাকরি করতাম বাংলাদেশ বিমানে। আমার জবটা খুবই ফাটাফাটি ছিল। সেটা হচ্ছে যে তোমার বেসিক্যালি এয়ারক্রাফট সাইন অফ করার আগে একটা মানে উড়ার আগে একটা ইঞ্জিনিয়ারিং সাইন অফ করা লাগে যে হ্যাঁ ঠিক আছে এয়ারক্রাফট ইজ রেডি টু ফ্লাই। তো ওইটা ট্রেনিং করতেছিলাম আর কি। তো আমার জবটাও খুব ফাটাফাটি ছিল। আর ইন দ্য মিন টাইম আমি আবার যখন বিমানে ট্রেনিং করছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড সে বলছিল যে সিয়াম এরকম সাইফোর্সে এরকম পড়াই করতেছে, টিচার নিতেছে, তুই তো জিআরই দিছস। আমি কিন্তু জিআরই দিয়ে কোনো অ্যাপ্লাই করিনি, শুধু জিআরই দিয়ে বসে আছি, কারণ আমি জানি না যে কি করবো। তখন বুঝতে আছে জিআরই দিছো, তাহলে তুই হয়তো সাইফোর্সে পড়াইতে পারো। আমি হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু জিআইটা দিছি, বাইরে যেহেতু যাচ্ছি না, সো অ্যাটলিস্ট সাইফোর্সে পড়াই। তো আমি সাইফোর্সে পড়ানো শুরু করছি। তো সাইফোর্সে পড়ানোর পরে আমার 3 মাস পরে আমার দেখা গেছে যে অনেকজন স্টুডেন্ট আমাকে পছন্দ করতো, কারণ আমি খুবই ওই যে যখন ওয়ার্ডগুলো পড়াইতাম একটার সাথে আরেকটা কানেক্ট করে খুব মজা করে পড়াইতাম। তো ওইটা মনে হয় পোলাপানরা পছন্দ করতো। তো আমি ভাবছি আচ্ছা তাহলে আমি সাইফোর্সের টাকা দিব কেন, আমি নিজেই খুলি। আমি একটু মাতবর টাইপের আর কি। তো যাই হোক, তো আমি যখন আমি তখন আমার বাসার নিচে একটা গ্যারেজ ভাড়া করছি। গ্যারেজ ভাড়া করে ওইটা হচ্ছে গ্যারেজ ভাড়া করে আবার চেয়ার টেবিল কিনছি 10টা। আমার প্রথম স্টুডেন্টের টাকা দিয়ে আমার ওই ভাড়ার খরচ উঠে গেছে, মানে একটা স্টুডেন্টের টাকা দিয়ে। তো এরপরে আমার মনে হয় 30 জন স্টুডেন্ট উইদিন 1 উইক আমার হয়ে গেছে। তো এরপরে হচ্ছে যে আমি তখন পুরোপুরি সোরিং আর কি। 2009-এর এটা হচ্ছে 2009-এর মার্চে আমি তখন হচ্ছে আমার সব ফ্রেন্ডদের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করি, মানে শো অফ করার জন্য বলতেছি আমার অবস্থাটা, তখন তো ইয়াং।
তখন গরম লাগে, টাকাটার গরমটা খুব বেশি ছিল আর কি। তো তখন ওরকম করছিলাম আমার IBA তে MBA, আমি তো পুরো নায়ক আর কি, সকালবেলা উঠতাম সারা। তো আমার এবং প্রতি সপ্তাহে আমি আজকে পার্টি দিব সবাই, হ্যাঁ ঠিক আছে 10 জন খাওয়া খা, কোনো সমস্যা নেই, আমি পে করতেছি। তো ওইরকম অবস্থাতে ছিলাম আমি। তো ওই সময় আমার জন্য বাইরে যাওয়াটার কোনো ধরনের কোনো মানে ড্রাইভই ছিল না, মানে ড্রাইভটা আরো কমে যাচ্ছিল যে আমি তো এখানেই ভালো করতেছি। এবং আমি একটু মানে করতে পারি না কি নাই পারি, কিন্তু আমি একটু পাগলা টাইপের ড্রিমার, মানে আমি একটু বেশি অ্যারোগেন্ট ভাবে বেশি হাই অ্যাম্বিশন করি। তো হয়তো বা করতে পারি না অনেক কিছুই, কিন্তু তখন আমি ভাবছিলাম কি যে আমি বেসিক্যালি সাইফোর্সের আমি শিওর ছিলাম যে আমি 5 বছরের সাইফোর্সের আমি উল্টা পাল্টা ফেলবো। সাইফোর্স তখনও বড় এখনো বড় ছিল, আমি ভাবছিলাম যেটা আমি 5 বছরের সাইফোর্সে পুরো বাংলাদেশে যদি থাকি আমি ধ্বংস করে ফেলবো সাইফোর্স। এটা আমি শিওর ছিলাম আর কি, তখন ছোট বুঝতে চাচ্ছি কত বাচ্চা ছিলাম আর কি তখন। হ্যাঁ শিওর, হ্যাঁ অসুবিধা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, একটু মারামারি না হলে তো মজা হয় না। তো বেসিক্যালি আমি জাস্ট বলতেছি যে আমার অবস্থাটা কি ছিল, এটা গেল। তা আমার আসলে বাইরে যাওয়ার ইনসেন্টিভ ছিল না, এবং আমি যতজনকে জিজ্ঞেস করছিলাম সবাই বলছিল না কেন যাবি এসে। কিন্তু আমার একটা ফ্রেন্ডের কথা, আমার ফাইনাল এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের এন্ডে, আসলে ক্রাইসিসই না, খুব ফাটাফাটি টাইম যাচ্ছিল, কিন্তু আমার একটা ফ্রেন্ড বলছিল যে আচ্ছা তুই যদি এখানে থাকিস তাহলে তুই জানিস যে 5 বছর পরে কি হবি, তুই সাইফোর্স ধ্বংস করবি বা যাই হোক, তুই তো জানিস যে 5 বছর পরে তোর ক্যারিয়ারটা কি হবে, তুই দেখতে পারছিস, মানে হাই লেভেল একটা আইডিয়া আছে। কিন্তু তুই যদি আমেরিকাতে যাস তাহলে তুই জানিস না, তুই ওখানে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারিস, আবার পুরোপুরি নায়ক হয়ে যেতে পারিস, মানে তুই জানিস না যে কি হবে। ওই কথাটা আমার পুরো মানে আমি একটু হালকা একটু মানে আননোনের প্রতি খুবই অ্যাট্রাক্টেড। সো আমি বলছি না এটা আমার সম্ভবই না, আমি মারা যাবো পুরো হয়ে গেল, যে আমি এই ডিসিশনটা নেই নাই যে আমি কি হইতে পারি এটা তো জানি না, বা আমি কি দেখবো আমেরিকাতে জানি না। ওই এক্সপ্লোরেশনের ইয়াটা আমার কাছে মনে হচ্ছে না, এটা 10 জন যাই বলো কিছু যায় আসে না, আমার এটা দেখতেই হবে, আমি ধ্বংস হয়ে গেলেও আমার আমেরিকা যাইতে হবে। এবং আমি আর 5-6 মাস পরেই দেখবো যে কি হয়েছে। তো যাই হোক, তো এটার জন্য আমি বেসিক্যালি আমেরিকাতে গেছি, যে আমার দেখতে হবে যে গিয়ে দেখবো যে কি হয়, তারপরে ভালো না লাগলে চলে আসবো। এই জিনিসগুলোকে আগে কেউ দেখছে তাহলে আমি এগুলো স্কিপ করতে পারি, জানা বলবো। আচ্ছা ঠিক আছে, হাই লেভেলে বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলি, কোনো সমস্যা নেই, হ্যাঁ আরো 5 বার বলবো এটা। তো তো বেসিক্যালি একটা হচ্ছে যে ভালো এডুকেশন আছে বাইরে, রিসার্চ ভালো হয়, তারপরে হচ্ছে যে এখান থেকে গ্রাজুয়েট করবো বাইরে সেটার ইন্টারন্যাশনাল রেকগনিশন বেশি আছে, জবের অপরচুনিটি বেশি, মানে আরো অনেক ধরনের ক্যারিয়ার সুইচ করা যায়, তারপরে ক্যারিয়ার সিলিং কম, যেটা আমার এখন ফ্রেন্ডদের সাথে কথা বলে দেখতেছি বাংলাদেশে যে ভালো জব কিন্তু ক্যারিয়ার সিলিং রিচ করে ফেলছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স এন্ড টেকনোলজি বেসড জবগুলোতে। ও এরপরে কি করবো তো জানি না, ম্যানেজার হয়ে গেছি বাট আই ডোন্ট নো হোয়াটস নেক্সট। সো ওই জিনিসটা কম, মানে ওইটা অনেক উপরে, আমেরিকা গুগলের মালিক হয়ে যেতে হবে, ওইটার উপরটা অনেক বেশি আর কি আমেরিকাতে। তারপরে হচ্ছে যে স্যালারি বেশি, ইনপুট আউটপুট আর ইনপুট রেশিও, মানে হচ্ছে যে যেটা আমি আমেরিকাতে যে বাংলাদেশে যে একটা কালচার শক খাচ্ছি, মানে বাংলাদেশে খরচ এখন দেখলাম যে অনেক বেশি, কিন্তু ইনকামটা সেই হিসেবে অত বেশি না, মানে ইনকামও বাড়ছে কিন্তু খরচটা অনেক বেশি। সে সো আমেরিকাতে এই জিনিসটা ডেফিনেটলি অনেক অনেক বেটার। ওই সিমিলার জব করে যে রেশিওতে ইনকাম করা যাবে সেটাতে সেভিংস অনেক বেশি হবে, বা মানে লিভিং স্ট্যান্ডার্ডটা হায়ার হবে আর কি। আর আরেকটা হচ্ছে ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে এটা আসলে কম্পেয়ার করাটাও এটা মানে আমি আসলে মূলত আমেরিকা নিয়ে যেহেতু বেশি বলতেছি, তো আমেরিকার জন্য আসলে অনেক বেশি মানে লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ হয়, বা একদম ওয়ার্ল্ডের বিগেস্ট প্রবলেমগুলো সলভ করার কথা চিন্তা করা হয়, ওই স্কেলটাতে কাজ করাটা আসলে অন্য কোনো দেশে ইমিগ্রেন্ট হিসেবে টাফ। সো তো ওই ইম্প্যাক্টের স্কেলটা আসলে আমেরিকাতে অনেক বেশি। আর কেউ যদি এই ডিসিশন মেকিং গুলোতে অনেক সময় বলে যায় বাংলাদেশ থেকে বাইরে চলে যাবে, দেশের কি হবে, এই জিনিসগুলো চিন্তা করে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ থেকে বাইরে গিয়ে যে 10%ও যদি ফেরত আসে, বা বাইরে গিয়েও তো পুরোপুরি চলে যায় না, আমি তো আর চলে গিয়ে হারায় মানে পালায় যাচ্ছি না। সো সো ওই জিনিসটাতে আসলে বাংলাদেশেরও একটা হেল্প হয়। আমি দেখছিলাম হায়ার স্টাডি বোর্ডের গ্রুপে একজন মনে হয় পোস্ট দিছিল 2-3 বছর আগে, সেটা হচ্ছে যে সে মনে হয় কোনো মানে মোবাইল ইন্টারনেট দিয়ে সে হায়ার স্টাডি বোর্ড গ্রুপটা ইউজ করতো, তো সে হচ্ছে ওইটা থেকে সে ফ্রান্সে না কই জানি পিএইচডি তে স্কলারশিপ নিয়ে গেছে। আমি বলছি মাই গুডনেস, মানে সে হচ্ছে কোনো একটা গ্রামের একটা ছেলে, সে ওইখান থেকে সে চলে গেছে ফ্রান্সে পিএইচডি করতে। তো সে তো আর শুধু ওখানে গিয়ে বসে থাকবে না, সে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, তার দেখা যাবে তার গ্রামে একটা বিল্ডিং হয়ে গেছে, তার গ্রামও বড় হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে আমরা
ইন্ডিভিজুয়াল উপরে ওঠাটা আসলে ওখানে লিমিটেড থাকে না, এটা আমাদের যাদের বাউন্ডারির উপর ডিপেন্ড করে। কয়েকজনের বাউন্ডারি তাদের ফ্যামিলি, কয়েকজনের জন্য সেটা তাদের কমিউনিটি, নেশন, যেটাই হোক। সো এটা এই জিনিসটা যদি আমার বড় ভাই আমাকে বলতো, বা এখন আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে আসলে ডিসিশন মেকিং এর কিছু নাই। মানে বাইরে গেলে এটা জাস্ট কি হবে, বেশি হলে 2 বছর লস হবে, 5 বছর লস হবে, কিন্তু যেই নলেজ বেসটা বাড়বে সেটা আসলে কমপ্লিটলি আনপ্যারালাল। সো এখানে যদি মানে 2 বছর পরে যাবো না আগে যাবো, এখানে ডিসিশন মেকিং এর সময় নেই। মানে গেলে আর্লিয়েস্ট চাইতে হবে, এটা হচ্ছে আমার পার্সোনাল মিস্টেক থেকে যেটা, যে যত দেরিতে যাবে তত লস, যত দেরিতে তত দেরিতে ওই পার্সপেক্টিভ এনহান্সমেন্টটা হবে। তো একটা ডিটোরে যাই, সেটা হচ্ছে কি যে শুরুতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সিটি সিলেক্ট করাটা। এটা মানে একটা মানে অসাধারণ একটা কঠিন একটা কাজ, যে আমার সিজিপিএ কম, আমি কি পারবো নাকি, আমার ইউনিভার্সিটি রেকগনাইজড নাকি, কোন আমেরিকা যদি কেউ সিলেক্ট করে তাহলে তো খবর আছে, কারণ মানে 100-র বেশি ইউনিভার্সিটি, আসলে 500-র বেশি ইউনিভার্সিটি, কিন্তু মানে সিলেক্ট করার জন্যই দেখা যাবে 100-র বেশি ইউনিভার্সিটি। সবাই হার্ভার্ড এমআইটি তে যেতে। ও তাহলে দুইটা আমেরিকা মানে হার্ভার্ড এমআইটি, সবাই এখানে যেতে চায়। যদি এরকম হয় তাহলে ভালো। তো আর তারপরে হচ্ছে আবার নিজের ইয়ার সাথে মিলতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা আমার সিজিপিএ মিলে, আমার জেআর স্কোর মিলে, আমার পাবলিকেশন মিলে, হ্যাঁ সবকিছু মিলে আসলে কি আমি এই ইউনিভার্সিটি গুলোতে পারবো নাকি, প্রোফাইল ইভ্যালুয়েশন করাটা, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট। এইটার পিছনে দেখা যাবে যে কয়েক মাস চলে যাবে, এবং এটার এই জিনিসটা রিসার্চটা ডেইলি করতে হবে। এটা একটা ডেইলি মানে ঢুকায় ফেলতে হবে অ্যাক্টিভিটিতে, যে আমি এখন একটু দেখি ইউনিভার্সিটি একটু ঘাটাঘাটি করলাম। এটা যত শিখবে তত বেশি ডিসিশন মেকিং কাজে লাগবে আর কি। তবে যে সিলেকশনের ক্রাইটেরিয়া গুলো বলি, একটা হচ্ছে যে র্যাঙ্কিং, ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা, এটা অনেকে বলে যে ইম্পর্টেন্ট না, কিন্তু আমার কাছে স্টিল মনে হয় যে এটা একটু হলেও ইম্পর্টেন্ট। হয়তোবা এটা মানে র্যাঙ্কিং 2 নাম্বার র্যাঙ্কিং না 3 নাম্বার র্যাঙ্কিং এটাতে ইম্পর্টেন্ট না, কিন্তু বড় বড় বেল্ট গুলোতে ইম্পর্টেন্ট, যে হ্যাঁ টাইপ এ ইউনিভার্সিটি, টাইপ বি, সি, এরকম মানে টপ 10 বা 30, 50 এগুলোতে র্যাঙ্কিং ইম্পর্টেন্ট। সো র্যাঙ্কিংটা চুজ করা উচিত। তো র্যাঙ্কিং এর মধ্যে ফ্যাক্টর আছে যে কোয়ালিটি অফ এডুকেশন কিরকম, রিসার্চ মানে কেউ যদি একটা স্পেসিফিক রিসার্চ নিয়ে কাজ করে তাহলে সেই ফিল্ডটার ভিতরে র্যাঙ্কিং কিরকম, তারপর হচ্ছে ফান্ডিং আছে নাকি নেই, যেহেতু আমরা বেশি ফান্ডিং নিয়ে পড়তে যেতে চাই, ইন্টারন্যাশনাল এক্সপোজার এটাও ইম্পর্টেন্ট আছে মোটামুটি। রিকোয়ারমেন্ট হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো রিকোয়ারমেন্ট গুলো কি, মানে আমার কি সেই জিনিসগুলো আছে নাকি, যে আমার যথেষ্ট পরিমাণ রিসার্চ এক্সপিরিয়েন্স আছে নাকি, বা এটার সাথে এটা কম্প্যাটিবল কিনা, মানে টেস্টের রিকোয়ারমেন্ট গুলো, সিজিপিএ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে। তারপরে এই দুইটা জিনিস আমরা বেশিরভাগ দেখি এবং এগুলোতেই স্টাক হয়ে যায়, এবং আমরা যদি গ্রুপে থাকো অটোমেটিক্যালি এইগুলোর ইনফরমেশন পাবা। আমি আসলে ওগুলো ছাড়াও আরো কিছু ক্রাইটেরিয়া ঢুকে যাচ্ছি ডিসিশন মেকিং, কারণ ওখানে গিয়ে শুধু একটা মানে আইডা হতে, আমি নাম বলতে চাচ্ছি না, হ্যাঁ আইডাহোর কোনো একটা গ্রামে গিয়ে ল্যান্ড করতে পারো অসুবিধা নেই ফান্ডিং পাইলে, কিন্তু পরে একটু সমস্যা হইতে পারে। বা আলাস্কাতে চলে এগুলো ফান্ডিং পেয়ে খারাপ হবে না, আলাস্কাতে ফান্ডিং আছে, বা হাওয়াইতে, তো কিন্তু শুধু ফান্ডিং পেয়ে যাওয়াটাই তো গোল না, এরপরে তো ওখানে চাকরি পাইতে হবে, ওই জিনিসগুলোও যাতে করে আগে থেকেই চিন্তা করতে পারলে ভালো হইতো আর কি। এখন এইটা একটা ব্যাপার যে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমেরিকাকে পুরোটাকে ও আমেরিকা যাইতে পারলেই কইলো, আমেরিকা একটাই জিনিস সিঙ্গুলার এন্টিটি মনে হয়, কিন্তু আমেরিকা কিন্তু সিঙ্গুলার এন্টিটি না। ওখানে তুমি কোথায় ল্যান্ড করতেছো, যে বললাম না যে কি ডিসিশন নিচ্ছ, ওই ডিসিশনটা পরে গিয়ে অনেক সাফারিং হবে ওইটার জন্য। সো ওই ডিসিশনটাও এখন নিতে পারলে ভালো হয়, যে আমি কোথায় যাবো। এটা একটু বোঝাটা টাফ, কিন্তু এটাও একটা প্যারামিটার ঢুকাইতে পারলে ভালো হয়। সো বেসিক্যালি জব প্রসপেক্ট, যে আমি যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে কি মানে আমার জব কেমন হবে, আমি যদি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করি ওখানে কি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং জব আছে নাকি, আমি একটু সাইড সুইচ করি। তারপরে হচ্ছে মানে মানে জব রিলেটেড ব্যাপারগুলো। তারপর হচ্ছে এক্সপেন্স কিরকম, ওখানে লিভিং কেমন কস্ট, টিউশন কেমন কস্ট, ওখানে আমাদের কোনো রিলেটিভ আছে নাকি, বা কোনো বাংলাদেশি স্টুডেন্টের অ্যালামনি আছে নাকি, এগুলো তো মনে হয় সবাই এমনিতেই দেখে, কারণ ওগুলো একটু ইজিয়ার। আর হচ্ছে ফাইনালি লোকেশন, এগুলো একটু কম ইম্পর্টেন্ট মনে হতে পারে, বাট এগুলোও কিছুটা ইম্পর্টেন্ট, যে মানে ওয়েদার কিরকম, কেউ যদি ঠান্ডাতে খুবই খারাপ সমস্যা হয় তাহলে আমি পরের স্লাইডগুলোতে গেলে বোঝা যাবে যে আমেরিকার একটু লোকেশন বা এই পয়েন্টগুলো নিয়ে আমি একটু ইনফ্যাক্ট এখনই বলে ফেলি। সেটা হচ্ছে আমি একটা আমেরিকার ম্যাপে চলে যাই, এটা ছিল 2 স্লাইড পরে। আচ্ছা, তো আমি আসলে বেসিক্যালি আমেরিকার একটা 101 করে আমেরিকার ম্যাপের, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমার পুরো সেমিনার কিন্তু আমেরিকাটা বেশি ফোকাসড, সো আমি আসলে অন্য দেশে যাচ্ছি না। তো এই জায়গাটার ভিতরে আমি জাস্ট আমেরিকার ল্যান্ডের পুরো টোটাল ভাগগুলো বলি আর কি। তো বেসিক্যালি আমেরিকাতে তো 50টা স্টেট আছে, এটা মনে হয় সবাই জানে কম বেশি।
আলাস্কা আর এই হাওয়াই, এই দুইটা হচ্ছে বেসিক্যালি কন্টিনেন্টাল ইউএসএ না আর কি। কন্টিনেন্টাল ইউএসএ হচ্ছে এই দুইটা ছাড়া বাকি যে পার্ট সেটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল ইউএসএ। তো আমেরিকার লেফট সাইডে যেই জায়গাটা আছে সেটাকে তো সবাই জানে যে সেটাকে বলে লেফট কোস্ট বা ওয়েস্ট কোস্ট যেটাই বলে। তো এটার ভিতরে প্রাইমারিলি বেশি হিট হয়েছে হচ্ছে ক্যালিফোর্নিয়া, বাট অন্যান্য স্টেট অরেগন আর ওয়াশিংটন এগুলো খারাপ না। তো কিন্তু প্রাইমারি হচ্ছে বেসিক্যালি ক্যালিফোর্নিয়া একটু বেশি হট হয়ে গেছে কারেন্টলি যাওয়ার জন্য আর কি। আমি আমেরিকার ভিতরেও রিলোকেশনের কথা বলতেছি যে পাশ করার পরে জব কোথায় করবো। সো তো এই কোস্টার যেটা কিছু প্রত্যেকটা জায়গারই এই যে ডিভিশনগুলো আছে প্রত্যেকটারই একটা ইউনিক ফিচার আছে আর কি। জব বা ইন্ডাস্ট্রি বা কি ধরনের রিসার্চ হচ্ছে সেই সবগুলো জিনিসই সেই কোথায় লোকেটেড এর উপর ডিপেন্ড করে। তো লেফট কোস্টের লোকজন লিবারাল এবং টেকনোলজি হচ্ছে মানে ওয়েস্ট কোস্টের সবচেয়ে বেশি বিগেস্ট, মানে সিলিকন ভ্যালি যেহেতু ওখানে টেকনোলজি হচ্ছে বেসিক্যালি ওয়েস্ট কোস্টের প্রাইমারি। অ্যামাজন আছে হচ্ছে ওয়াশিংটনে। সো ওয়েস্ট কোস্টের সব টেকনোলজি বিষয়ক জব বেশি আর কি। টেকনোলজি মানে হচ্ছে আইটি হচ্ছে ডমিনেন্ট। আর এলএ আছে হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। সো মুভি ইন্ডাস্ট্রিও এলএতে। সো যদি কেউ নায়ক নায়িকা হইতে চায় সেটার অপশনও আছে। তারপরে ওয়েস্ট কোস্ট হচ্ছে একটা হট বেড। আর এটা হচ্ছে বেসিক্যালি এটাকে ইস্ট কোস্টই বলা যায়। এটা ওরা আরো ভাগ করছে নিউ ইংল্যান্ড, মিড ইস্ট, এত ভাগ বাংলাদেশ থেকে না জানলেও চলবে, আমেরিকাতেও হয়তো সবাই জানে না। তো বেসিক্যালি ইস্ট কোস্ট হচ্ছে আরেকটা হট বেড অফ এভরিথিং। এখানে আছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে বস্টন। তো বেসিক্যালি এইখানে অনেকগুলো ভালো ভালো স্কুল আছে, ভালো ভালো জব আছে। নিউ ইয়র্ক হচ্ছে বেসিক্যালি ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল হাব, কিন্তু আসলে নিউ ইয়র্ক সবকিছুরই হাব। নিউ ইয়র্কের সব ধরনের ইন্ডাস্ট্রি আছে। ফিলিতে অনেক জব আছে। ডিসি, আমি যে সিটি থেকে বাল্টিমোর, ডিসেন্ট, নট টু মাচ জব। বাট ইস্ট কোস্টের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সবগুলো সিটি 2-3 ঘন্টার ড্রাইভিং ডিস্টেন্সে। সো যদি এক জায়গাতে ভালো না লাগে, আচ্ছা ঠিক আছে রিলোকেট করো, রিলোকেট করাটা ইজি ইস্ট কোস্টে। কেউ যদি ফিলিতে যদি ড্রেক্সেল থেকে পাস করে তাহলে তার নিউ ইয়র্কে সুইচ করাটা বেশি একটা টাফ হবে না। এবং এই ডিসিশন মেকিংটা কোথায় জব, কোন ইউনিভার্সিটি যাবো, এই জিনিসটা এই জন্য ইম্পর্টেন্ট যে যখন কেউ অ্যাপ্লাই করে জবে পাস করার পরে, অনেকেই হয়তো বা আমি ধরে নিচ্ছি অনেকেই জবে যাবে। আমি ইমিগ্রেশন পাথওয়েজ গুলো নিয়ে পরে কথা বলবো। জব বা রিসার্চ যেটাই হোক, চেষ্টা করে যে সবাই যে হ্যাঁ তুমি কি এইখান থেকে কাছাকাছি থেকে অ্যাপ্লাই করছো নাকি এই জিনিসটা দেখে এমপ্লয়াররা। এবং যদি দূর থেকে করে, কেউ টেক্সাস থেকে যদি অ্যাপ্লাই করে ইয়াতে, টেক্সাস থেকে কেউ যদি নিউ ইয়র্কে অ্যাপ্লাই করে তাহলে চান্সেস আর ভেরি লো। কারণ এটা আমেরিকার ভিতরে এটা পুরোপুরি বললাম তো ডিফারেন্ট দেশ টাইপের। নিউ ইয়র্কের ভিতরে কেউ যদি খুলনা থেকে ঢাকা অ্যাপ্লাই করে, এটা গ্যাপটা যতটুকু, ওখানে গ্যাপটা আরো বড়, ডিস্টেন্সটা অনুযায়ী গ্যাপটা বড়। সাইকোলজিক্যাল মাইন্ডসেট মানুষ অনেক বেশি ডিফারেন্ট। সো টেক্সাস থেকে অ্যাপ্লাই করলে ওখানে নাও নিতে চাইতে পারে। সো এই জিনিসটাও কিছুটা ইম্পর্টেন্ট যে আমরা কোথায় যাচ্ছি এটা নিয়ে বেশি ওয়ারিড হওয়া দরকার নাই, কিন্তু এটা একটা ফ্যাক্টর। তারপরে আরেকটা হচ্ছে বেসিক্যালি এটা সাউথ বলা যায় পুরো জিনিসটাকে সাউথ। এই সাউথের ইস্টার্ন পার্ট হচ্ছে হটেস্ট জায়গা হচ্ছে ফ্লোরিডা। হ্যাঁ, তো ফ্লোরিডাতে হচ্ছে বেসিক্যালি বুড়ার লোকরা থাকে, মানে রিটায়ারমেন্ট। এটা হচ্ছে আমার মতে এটা হচ্ছে রিটায়ারমেন্ট স্টেট। দেয়ার আর গুড স্কুলস দেয়ার, কিন্তু বলা যায় যে মানে একটু বেশি রিল্যাক্সিং এনভায়রনমেন্ট। আমি বায়াসড অপিনিয়ন দিচ্ছি। তারপরে টেক্সাস হচ্ছে এখন অনেক বড় একটা হট জায়গা হয়ে গেছে যাওয়ার জন্য ফর জব। তারপরে ফান্ডিং ভালো পাওয়া যায় বা লিভিং এক্সপেন্স চিপ। সো আমি মানে তোমরা যদি সিলেক্ট করতে চাও আমি বলবো অ্যাটলিস্ট একটা ইউনিভার্সিটি রেখো টেক্সাস থেকে। মানে টেক্সাস হচ্ছে খুবই ভালো একটা সিলেকশন পয়েন্ট আর কি ফর ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্টের জন্য। এন্ট্রি পয়েন্ট হিসেবে টেক্সাস খুবই ভালো একটা স্টেট। এই আশেপাশের গুলো খারাপ না, নিউ মেক্সিকো, অ্যারিজোনা, দিস আর অলসো ক্লোজ টু টেক্সাস। সো আর মানে এখানে গেলে সমস্যা নাই রকি মাউন্টেন বা প্লেনসে। সো এটা বলা যায় যে এইটাকে বেসিক্যালি বলা হচ্ছে মিড ওয়েস্ট। এখন এটা একটু এই পুরো জায়গাটাই মিড ওয়েস্ট বলা হয় নর্মালি, কিন্তু এটা একটু আজব যে এই জায়গাটাও কেন ওয়েস্ট বলা হচ্ছে। আসলে আগে আমেরিকা এখান থেকে শুরু হয়েছিল তো 13 স্টেটস। সো এই জায়গাটা আগে আমেরিকা আগে শুধু একটু সাইজের ছিল। সো তখন ওরা ভাবছিল যে একটুকুই ওয়েস্ট, পরে ওরা আবার এক্সপান্ড করছে, এখন পুরোটাই ওয়েস্ট হয়ে গেছে আর কি। সো এটাকে বলা হচ্ছে মিড ওয়েস্ট। তো মিড ওয়েস্টের স্টেট গুলোতে আসলে খুব বেশি কিছু একটা হয় না, মানে জব টব বেশি একটা নাই। কিছু 1-2টা স্টেট আছে হঠাৎ করে দেখা যাবে যে অনেক বুম করছে, কিন্তু নর্মালি
অনেক বেশি রিলোকেশনের অপশন নাই আর কি, একটু কম তুলনামূলকভাবে। এখানে জাস্ট একটাই বড় সিটি আছে, সেটা হচ্ছে শিকাগো। আর আমি একটু বড় সিটির কথা বেশি বলতেছি কারণ হচ্ছে যে যারা জব করতে চায় তাদের জন্য আসলে বড় সিটিগুলোই হচ্ছে ইভেন্চুয়ালি তারা হয়তো এন্ড আপ করবে। বড় বা মিড সাইজ সিটি, একেবারে গ্রামের মধ্যে হলে ইন্ডাস্ট্রি থাকার চান্সটা কম। তো যাই হোক, এটা হচ্ছে একটা আমেরিকার একটা আইডিয়া দিলাম। সো লোকেশনটা, এই জন্য লোকেশনগুলো চুজ করার ক্ষেত্রে একটা বললাম যে জব অপরচুনিটি কিরকম আছে, ইন্ডাস্ট্রি কি। যেমন আমি যখন হিউস্টনে সিলেক্ট করছি তখন এটা বুঝতে হবে যে হিউস্টন হচ্ছে একটা অয়েল অ্যান্ড গ্যাস বেসড সিটি। সো ওখানকার যত জব হবে সবকিছু অয়েল অ্যান্ড গ্যাসকেই সাপোর্ট করবে। সো এরকম ওই সিটিটা সম্পর্কে বা ওই জায়গাটা সম্পর্কে, স্টেটটা সম্পর্কে একটু স্টাডি করলে ভালো হয়। তারপরে হচ্ছে এই ওয়েদার বা ওই টেম্পারেচার গুলো একটু দেখলে ভালো হয়। আমি নেক্সটটাতে যাই। আচ্ছা, এটা শেষ করছি। আচ্ছা, তো ফান্ডিং এর কয়েক ধরনের অপরচুনিটি আছে, মানে কয়েকটা টাইপ আছে, সেই টাইপগুলো সম্পর্কে একটু বলি। একটা হচ্ছে বেসিক্যালি ফেলোশিপ, যেটা হচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ, অলমোস্ট কোনো কাজই নেই। কাজ নেই মানে হচ্ছে ফেলোশিপ পাইলে কাজটা করতে হবে, কিন্তু এটা ইটস নট লাইক এ পেইড জব। ওরা একটা ফান্ডিং দিয়ে দিবে এবং তুমি জাস্ট নর্মালি কাজ করবা। এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে পরে কোশ্চেন অ্যান্সারে কইরো। ইনফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এখনো করতে পারো, ডাজন্ট ম্যাটার। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে বেসিক্যালি একটা হাইলি স্কিল্ড লেবার আমার মতো জব। কারণ এটার পরে কাহিনী শুনলে বুঝবা যে কেন এত রিসার্চ জবগুলো এত মজার হয়, নট ইন এ গুড ওয়ে। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে বেসিক্যালি কোনো একটা প্রফেসর বাইরে দেখা যাবে যে সে কোনো একটা রিসার্চ করতে যাচ্ছে, সেটা সে কোনো একটা ইনস্টিটিউশনের কাছ থেকে ফান্ডিং পায়। এটা কোনো একটা স্লাইড ছিল। হ্যাঁ, সো বেসিক্যালি কোনো একটা প্রফেসর বা কোনো একটা ইউনিভার্সিটি কোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন নাসা অথবা প্রাইভেট যেমন স্পেসএক্স থেকে ফান্ডিং পায় যে আচ্ছা ঠিক আছে আমরা একটা নতুন স্পেসশিপ ডেভেলপ করবো, এটার জন্য আমার টাকা দরকার। সো ওই প্রফেসররা যেটা করে সেটা হচ্ছে যে আমি এখন ইন্টারন্যাশনাল চিপ লেবার খুঁজবো, যেটা বটম লাইন হচ্ছে এটা যে বাইরে কেন ফান্ডিং নিয়ে পড়ে যাচ্ছে, যে যাদেরকে দিয়ে আমি এই কাজগুলো করা নিতে পারবো। ইটস এ উইন উইন ফ্রম বোথ সাইড। সো প্রফেসর খুঁজতেছে হচ্ছে চিপ লেবার যে ইন্টারন্যাশনালি যাবে কাজ করবে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টও ভালো টাকা পাচ্ছে। ওর পুরো হোল ওয়ার্ল্ডে কিন্তু জেনারিক ট্রেন্ড অফ গ্লোবালাইজেশন আছে ইন জেনারেল। যেরকম বাংলাদেশে আইটি তো দেখা যাচ্ছে অনেক কাজ করতেছে যে আচ্ছা আমি আবার ট্যানজেন্টে চলে যাচ্ছি। সো বেসিক্যালি ফান্ডিং এর সোর্সটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশন থ্রু ইউনিভার্সিটি বা প্রফেসর, সেগুলো বিভিন্ন ফরম্যাটে আসে। একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, সেটা হচ্ছে প্রফেসরের আন্ডারে কাজ করা। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মানে হচ্ছে বেসিক্যালি রিসার্চে কাজ না করে টিচিং এর টিচারকে মানে টিচিং এ হেল্প করা, যে গ্রেডিং করা, খাতা দেখা, এগুলা। আর ইউনিভার্সিটির থ্রুতে যে ফান্ডিং গুলো আসে সেগুলো হচ্ছে আইদার ফেলোশিপ বা স্কলারশিপ, বা ওরা মাঝে মাঝে টিউশন ওয়েভার দেয় যে হ্যাঁ তোমার টিউশনটা ওয়েভ করে দিলাম, অন ক্যাম্পাস জব থাকতে পারে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ফান্ডিং এর সোর্স এবং ফান্ডিং এর টাইপ। এগুলো নিয়ে আরো কোশ্চেন থাকলে এই বললাম তো এটা শেষ হবে না আজকে, অনেক লম্বা। তো আমি মানে আমি যে স্পিডে আগাচ্ছি তো যাই হোক, তো বেসিক্যালি লিভিং এক্সপেন্স কিছু আছে যে হচ্ছে আমার মনে হয় বাদ দিতে পারি, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এগুলো সব স্লাইড গুলো দিয়ে দিব, এগুলো তোমরা দেখে নিও, খুবই আনইম্পর্টেন্ট। এগুলো আমরা শেষ করার মানে বাদ দিই না, আমি আসল দরকারি জিনিসগুলোতে যাই। তো আমেরিকার অনেক ম্যাপ আছে আমার কাছে, অনেকগুলো ইনফোগ্রাফিক কালেকশন আছে, সব বুঝাইছিলাম ভাবছিলাম স্লাইডে দিব, কিন্তু ওটা 3-4 দিনও সেমিনার শেষ হবে না, আসলে মাল্টি ডে সেমিনার করা দরকার ছিল। তো ওইগুলো সবগুলো আমি দিয়ে দিতে পারবো, মানে সেমিনার পরে সব জিপ করে বা আপলোড করে দিতে পারবো সব ইনফোগ্রাফিক গুলা। তো এগুলো হচ্ছে জাস্ট আমেরিকায় বিভিন্ন স্টেট গুলা ভিউইং ফ্রম ডিফারেন্ট ওয়েজ। এইটা আসলে আমাদের দরকার নাই, বাট জাস্ট তুমি কোম্পানিগুলো, তোমরা হয়তো সব কোম্পানি জানো না, কিন্তু কোম্পানিগুলো দেখলে বুঝবা যে ওই জায়গাগুলোতে কোন ইন্ডাস্ট্রি গুলো ওখানে লার্জেস্ট আর কি, ওই স্টেট গুলোতে। এটা হচ্ছে বেসিক্যালি বোঝা যাচ্ছে মানে কে কোন স্টেটে কে কোন খাওয়া ফেভারিট। এই ধরনের আমেরিকার অনেক ম্যাপ আছে, প্রত্যেকটা স্টেটের হুইচ স্টেট মানে ছেলে মেয়ের রেশিও বা কি বলবো অনেক উদ্ভট মোচকার বড় অনেক কিছু নিয়ে, মানে সময় বেশি তো আমেরিকানদের। তো যাই হোক আমরা ইয়াতে ফেরত আসি। সো যেটা বলতেছিলাম যে যখন আমরা অ্যাপ্লিকেশন প্রিপারেশন নিব, সেটার মধ্যে একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ পাঠানো লাগে, যেখানে আমরা কিছু জিনিস পাঠাই অ্যাপ্লিকেশনের জন্য। তো একটা হচ্ছে যে বেসিক্যালি যেটা আমাদের সিজিপিএ, সেটার প্রুফ হচ্ছে আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট গুলা, স্ট্যান্ডার্ড টেস্ট মানে হচ্ছে জিআরই বা
কেউ যদি ম্যানেজমেন্টে যেতে চায় বা এমবিএ তে যেতে চায় তাহলে হচ্ছে জিম্যাট। আর আমেরিকার জন্য আইএলটিএস টোফেল দুইটাই এখন চলে। স্টেটমেন্ট অফ পারপাস যেটা আমি বলবো, এটা আমি জানি না কতটুকু ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইটস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ জিআরই, মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট আর কি। জিআরই পিছনে দেখা যায় 3 মাস সময় স্পেন্ড করছি, কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ভাবে দেখা উচিত। রেকমেন্ডেশন লেটার, এটা তো হচ্ছে একটা পেইন, যে বাংলাদেশে তো একদম টিচারের পিছনে দৌড়াইতে হয়, সো এটা কিছু বলার নাই, একটু কষ্ট করতে হবে। আর বাকি এগুলো জানি, রেজুমি, রিসার্চ প্রপোজাল এগুলো লাগে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এগুলো আমার মোটামুটি সবাই হালকা পাতলা জানা আছে। তো এগুলো অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি যখন ডিসিশন দেয় তখন আরো কিছু এক্সট্রা আছে, যে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাইছিলাম সেটার হয়তো বা আরো সাপোর্টিং কাগজপত্র, যদি ফান্ডিং না পাওয়া যায়, পার্সিয়াল ফান্ডিং হয়, যদি কয়েক লাখ টাকা দেখাইতে হয় কোনো আত্মীয়, এগুলো ওইসব কাগজপত্র। তারপরে হচ্ছে এই সার্টিফিকেট গুলো তো আগেই পাঠানো হয়েছিল, বাট এগুলা জিআরই বা টোফেল এগুলো হয়তো বা ডিরেক্টলি ফ্রম দোজ ইনস্টিটিউটস ডিরেক্ট চলে যায়, ইটিএস থেকে বা ব্রিটিশ কাউন্সিল থেকে। আর গ্র্যাড স্কুল থেকে দেখা যায় যে অ্যাডমিশনটা হইলে অ্যাডমিশন লেটার আসে যে হ্যাঁ তুমি অ্যাকসেপ্টেড হয়েছো। যখন কেউ অ্যাকসেপ্ট করে তখন দেখা যায় যে 7-8টা থেকে যদি অ্যাডমিশন পাওয়া যায় ফান্ডিং সহ, তখন স্টুডেন্টটাকে ডিসিশন নিতে হয় যে হ্যাঁ আমি কোনটাতে যাবো। ওটা কনফার্ম করার পরে আবার I-20 বলে একটা লেটার পাঠায়, হয়তো বা কয়েকজন শুনছে, নাও শুনতে পারে। I-20 হচ্ছে সেই লেটারটা যে এইটা ছাড়া ভিসাতে দাঁড়ানো যাবে না। এই লেটারটা হচ্ছে একটা ইমিগ্রেশনের জন্য লেটার, ইটস নট অ্যান অ্যাকসেপ্টেন্স লেটার। অ্যাকসেপ্টেন্স লেটার হচ্ছে তুমি অ্যাকসেপ্টেড হইছো। I-20 হচ্ছে ওইটার অফিসিয়াল ফর্ম, যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি এবং সিয়াম এই ইউনিভার্সিটিতে আসতেছে। এইটা আবার ওই ইউনিভার্সিটি আমেরিকার ইমিগ্রেশনের অফিসে জানাই দিবে যে ও কিন্তু তোমাদের ভিসার জন্য দাঁড়াইতে পারে। এটা কিন্তু অলরেডি ইনফর্মড হয়ে যাবে। সো এটা ভিসা পাওয়ার আগের লেটার। আর ভিসা ইন্টারভিউ হইতে পারে ওগুলা। এটা তো প্রিন্টেড আছে, তোমরা বাসায় গিয়ে দেখো। এটা বেসিক্যালি যে 1 2 3 লুডো খেলার মতো, বাসায় গিয়ে এটাতে লুডো খেলতে পারো। হ্যাঁ, সাপগুলো খুবই ভালো কোশ্চেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে সাপগুলো হচ্ছে যে ওই লুডোর মধ্যে পড়ে যাবা, মানে ধরো ফাইন্যান্সিয়াল এইড পাইলা না, তখন আবার পড়ে গিয়ে আবার নেক্সট ইয়ারে ট্রাই করবা। দেখতে খুব মজা লাগছে, কিন্তু এটা কিন্তু পুরোটা ভাইয়া প্রেজেন্ট করছে, ভাইয়াই বানাইছে এটা আমাদের আপনাদের জন্য। হ্যাঁ, সো এটা ধরো অ্যাডমিশন পাইলা না, সাপ দিয়ে নিচে চলে আসলা, আবার পুরোটা বুঝছো। তারপরে আবার যদি প্রফেসরের কাছ থেকে ভালো রেসপন্স পাও, তাহলে তোমার অনেকগুলা জিনিসপত্র ইজি হয়ে যাবে, সিঁড়ি দিয়ে চলে যাবা। সো এগুলো মিনিংফুল আর কি। ইয়াগুলা দেখো, বাসায় টাঙ্গায় রেখো, মজা লাগবে। আচ্ছা, তো যাক, আমি আমার গল্পতে ফেরত আসি। সো উই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের পরে যখন আমি আমার প্রাইমারি গল্পটাতে ফেরত আসি, অনেক ট্যানজেন্টের উপরে ট্যানজেন্টে চলে গেছিলাম। তো বেসিক্যালি যখন আমি মানে এটা হচ্ছে একটা বড় একটা লাইফের একটা বড় একটা দিন, যে যখন আমি মানে ভিসাটাতে সিল পড়লো যে হ্যাঁ সিয়াম তুমি যাইতে পারবে আমেরিকাতে, সেরকম একটা ফিলিংস হয়েছিল সেদিন। তো যাই হোক, আমেরিকাতে প্রথম আমি এন্ট্রি নিয়েছিলাম, এটা হচ্ছে আমার ভিসাটা বেসিক্যালি। আর এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে 2009-এর 11th অগাস্ট। তো তারপরে আমেরিকাতে নামার পরে হচ্ছে আমার যে রিসার্চটা ছিল সেটা হচ্ছে যে একটা রাশিয়ান ব্যাটার সাথে, ওর নাম হচ্ছে ক্যারেন মার্টিরিও সায়ান। সো সে বেসিক্যালি এক্সপ্লোসিভ নিয়ে কাজ করতো আর কি। তো তার কাজ ছিল হচ্ছে মিলিটারি একটা অর্গানাইজেশনের সাথে এক্সপ্লোসিভ বানানো। সো এবং সে বিভিন্ন কেমিক্যাল মিশাইতো। আমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছিলাম, আমার যেহেতু মানে ফান্ডিং এর জন্য তো সবাই আল্লাহর ওয়াস্তে লেখে সবাই যে আমি জীবন দিয়ে দিব আপনার জন্য, আমি সব পারি, তো ওই করে লিখছিলাম। তো বেসিক্যালি এটা কিছুটা ন্যানো টেকনোলজির দিক থেকে কাছাকাছি হয়ে চলে গেছি আর কি ওই দিকে। কিন্তু কাজ ছিল পুরোপুরি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফাইলিং রিপোজিটরি। এটাতে বিভিন্ন মিক্সড কেমিক্যাল রিপোজিটরি করে ছোট ছোট টিউবে নিতাম, নিয়ে আবার ওগুলা বিভিন্ন চেম্বারের মধ্যে নিয়ে ওগুলো আবার পাস করে দিত আর কি। মানে ছোট ছোট টেম্পারের ভিতরে দিয়ে গরম করে দেখতাম যে কখন এক্সপ্লোর করে। মজার ছিল এটা, মানে কেউ যদি মারামারি করতে চায় ইটস এ ভেরি ফান, আমার জন্য ফান ছিল। কিন্তু খারাপ হয়েছে কি জাস্ট 3 মাস পরে, 3 মাসও না, এটা অগাস্ট থেকে, হ্যাঁ 3 মাস পরে
এটা ফেসবুকের স্ট্যাটাস আমি তুলছি, এটা হচ্ছে যে জাস্ট 3 months back everything was under my control and now I am controlled by everything around me, things change very fast. তো এটা হচ্ছে কি যে আমার 3 মাস পরে বেসিক্যালি আমার অ্যাডভাইজার বলছে যে সিয়াম আমি হচ্ছে যে আমি গেছিলাম ইউনিভার্সিটি অফ হিউস্টন, সে বলছে যে আমি হচ্ছে আরেকটা ইউনিভার্সিটিতে চলে যাবো, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ব্রাউনসভিল। এটা নাম শুনো নাই কারণ এটা খুবই ব্রাউনসভিল কেউ চিনে না আর কি। আমি বলছি কি যে ভাই আমি মানে স্যার আমি তো যাইতে পারবো না এখানে, মানে এটা তো আননোন একটা ইউনিভার্সিটি, আমি এখানে মানে কি হইলো, আমি এখন কি করবো? সে বলছে তুমি যদি ফান্ডিং রক্ষা করতে চাও তাহলে তুমি আমার সাথে এসে পড়তে পারো, তুমি টেক্সাসের ব্রাউনসভিলে চলে আসো যেটা মেক্সিকোর বর্ডারে, সো তুমি এখানে চলে আসতে পারো। আর ইউনিভার্সিটি অফ হিউস্টনে থাকলে আমি তোমাকে ফান্ড দিতে পারবো না কারণ আমি তো ওখানে চলে আসছি। সে আসলে ডিপার্টমেন্ট হেড হয়ে ওখানে মুভ করতেছিল। তো দ্যাট মেক সেন্স, এরকম হইতে পারে, এরকম ঘটনা মানে ঘটবেই। বাইরে থেকে তো শুধু ফান ঘটনাগুলো শোনা যায় বা সাকসেস স্টোরি তো বলে, কেউ তো বলে না ভাই আজকে আমি ফান্ডিং হারাইলাম, এত বেশি লাইক পাওয়া যায় না। সো 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 আমি বলছি যে না আচ্ছা ঠিক আছে কিছু করার নেই, তাহলে আমি মনে হয় যাবো না, কারণ আমি এখানে হিউস্টনে আসছিলাম, সো এটা বড় সিটিতে থাকছে, এখানেই থাকবো। তো যাই হোক, তো বেসিক্যালি আমার 3 মাস পরে আই লস্ট মাই ফান্ডিং। এটা হচ্ছে বেসিক্যালি ডেনিস, এটা হচ্ছে একটা চেইন, আমেরিকার একটা ডাইনার চেইন, মানে জাস্ট খাওয়া দাওয়া থাকে আর কি, সার্ভ করে। সো বেসিক্যালি তো আমার এই ফান্ডিং চলে যাওয়ার পরে আমি জাস্ট ইয়াটা বলি, ঘটনাটা বলি। সেটা হচ্ছে কি যে ফান্ডিং চলে যাওয়ার পরে তখন হচ্ছে একটু শীতকাল আসতেছিল, ঠান্ডা, এবং হচ্ছে যে আমি ভাবতেছি যে আচ্ছা আমি তো আর 3 মাস পরে আমি জানি না যে নেক্সট সেমিস্টারে টাকা আমি কিভাবে দিব, আই হ্যাভ নো আইডিয়া। আমার এখন প্রাইমারি টার্গেট হচ্ছে যে আমি নেক্সট 3 মাস কেমনে টাকা দিব সেটাই আমি জানি না, মানে পরের ফান্ডিং ওটা আমি চিন্তা করার সময় নেই আমার, মানে নেক্সট মাসের ভাড়াটা তো দিতে হবে, কিছু টাকা আছে ওগুলো নিয়ে চিন্তা করে গেছি। আচ্ছা এটাতে আমি বাসায় আব্বু আম্মুকে বলবো ওইটাও বলতে পারতেছি না, কারণ আব্বু আম্মুকে বললে ওরা সারাদিন টেনশন করবে, তা আমি আব্বু আম্মুকেও বলতে পারতেছি না। আর ওখানে গেছি, ওখানে ইউনিভার্সিটি অফ হিউস্টনে তখন হচ্ছে যে মানে মনে হয় আরেকজন বাঙালি বড় ভাইয়া ছিল এবং আমি কাউকে চিনতাম না। সো আমি নতুন দেশে গেছি, কালচার সব খাচ্ছি, সব কিছু মিলে আমার মানে ওই সময় আমি মানে প্রতিদিন সকালবেলায় হচ্ছে যে আমি তখন জব খোঁজা শুরু করছি যে আমার এখন অর্জব হইলেও জব করা লাগবে। তা আমি লতায় পাতায় ধরে টরে আমাকে বলছে যে ঠিক আছে ডেনিসে তুমি কাজ করো। তো ডেনিসে প্রতিদিন সকালে 6টায় উঠে যেতাম, আমার গাড়ি ছিল না, তো 2 ঘন্টা করে বাসে করে যাইতাম এবং 2 ঘন্টা করে আসতাম। মানে বাংলাদেশে 2 ঘন্টা কিছুই না, তোমাদের হয়তো গায়ে লাগতেছে না, কিন্তু ওখানে ঠান্ডার মধ্যে 2 ঘন্টা করে যাইতাম আসতাম। এবং ডেনিসের কাহিনী আমি বলতেছি, কিন্তু প্রতিদিন রাতে বেলা বাসায় এসে আমি কান্নাকাটি করতাম, ওইটা বাটটা পুরো পানি দিয়ে ফুল করে শুয়ে শুয়ে কাঁদতাম। তো এখন মানে কারণ বলতেও পারতেছি না, বলতে না পারলে তো এটা পুরো জিনিসটা জমতেছিল আর কি। যাই হোক, তো ওই সময় ডেনিসে গেছি, তো ডেনিসে আমার ফার্স্টে জব ছিল হচ্ছে ক্যাশিয়ার, মানে আমি বেসিক্যালি ক্যাশে জব করতাম আর কি। তো আমেরিকার যে পয়সাগুলো আছে, পয়সাগুলো আবার কয়েকটা থাকে কোয়ার্টার, কয়েকটা থাকে টাইম, আবার সাইজগুলো খুবই উদ্ভট, মানে 10 সেন্ট আবার 25 সেন্টের চেয়ে মানে না কোনটা জিনিস ছোট না বড়, না 10 সেন্ট আবার 25 সেন্ট, কোন একটা আছে ছোট হওয়ার কথা কিন্তু এটা বড়, বুঝলাম না এটা বড় রাখছে কেন। তো আমার এই জিনিসগুলো মানে হিসাব করতে অনেক সমস্যা হতো, কারণ পয়সাগুলো তো মাত্র চিনতেছি। তো ওইখানে আমি আল্লাহ করতাম যে আল্লাহ আজকে যদি ক্রেডিট কার্ড দেয়, যে কাস্টমার ক্রেডিট কার্ড ইজি আমার জন্য দিয়ে দিই, সাইজ সোয়াইপ করে দিয়ে দিই, টাকা হইলে আমার খবর আছে, আমি পুরো এখানে $10 দিকে রাখা হইলে আমার পুরো খবর হয়ে যেত। এবং প্রতিটা করতে আমার মানে দেখা যেত যে 1 মিনিট 2 মিনিট লাগে যাচ্ছে। তো এটা তো কাস্টমাররা পছন্দ করতো না, কাস্টমার বলে কি মানে কি ভাইয়া, মানে ইংলিশে বলতো আর কি, যে কি মানে কি হয়েছে। তো ম্যানেজার আমাকে এসে বলছে, মানে ম্যানেজারের কাছে অনেকে কমপ্লেন করছে যে তুমি নতুন লোক রাখছো, সে পারে না কিছু, আর আমি সারা জীবন এগুলো শিখি নেই, তো অবস্থা খারাপ। তো আমাকে তখন ম্যানেজার বলছে আচ্ছা সিয়াম তুমি যেটা পারতেছো না, তাহলে তুমি সার্ভার হও আর কি, যে তুমি সার্ভ করবা। আমি তখন ইংলিশও মাত্র শিখতেছি মানে অত তো ফ্লুয়েন্ট না। সো তখন আর কি আমি সার্ভ করা শুরু করছি। সার্ভ করতে গিয়ে একদিন আমি সব ফালাই দিছি। সো ম্যানেজার বলছে সিয়াম তোমার দিয়ে এটা হবে না, তাহলে মানে সে বেসিক্যালি ম্যানেজার আমাকে ফায়ার করে দিত, কিন্তু ম্যানেজারটা আমার একটা পরিচিত একটা ভাইয়ার ছিল বলে সে আমাকে ফায়ার করতেছিল, সে জাস্ট জবের ভিতরেই সব রিলোকেট করতেছিল। সো বেসিক্যালি জাস্ট শেফ হওয়া ছাড়া, মানে শেফটা তো আমি পারি না, ওটা ছাড়া সে আমাকে লিটারালি সব জায়গাতে ঢুকাইছে, মানে যত জব হওয়া যায় একটা রেস্টুরেন্টে। তো লাস্ট যেটা আমার জবটা ছিল সেটা হচ্ছে এই ডেনিসের পিছন দিকে, এই ডেনিসের পিছন দিকে, সেটা হচ্ছে যে
ধোয়া ধোয়া মোছার তো সেটা হচ্ছে যে মানে এমনি তো প্লেটের ওগুলো ধুইতামই, কিন্তু একটা যেটা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি শুক্রবারে এই ওই যে বাচ্চাদের জন্য চেয়ার থাকে, হাই এরকম চেয়ার থাকে, সেগুলোকে বলা হচ্ছে বুস্টার চেয়ার। বাচ্চা আসলে বুস্টার চেয়ার গুলো টেবিলের পাশে লাগায় দেয়। তো কি বলবো, হ্যাঁ ওই চেয়ার হচ্ছে আমি ধুইতেছিলাম আর কি। ওখানে পিচিটা মানে অনেকগুলো চেয়ার ছিল, একেবারে 10-15টা আমি এগুলো পানি দিয়ে ধুইতেছিলাম। তো আমার এটা মনে আছে যে এটা হচ্ছে বেসিক্যালি ক্রিসমাসের আগের দিন ওই বছর। ইন দ্য মিন টাইম আমি আবার পুরোপুরি ডেসপারেট হয়ে যত দরজা আছে আমাদের ডিপার্টমেন্টের টিচার সবার কাছে নক করা, মেল করা শেষ যে আমার ফান্ডিং লাগবেই। মানে লিটারালি আমার ঘুমাচ্ছি 3-4 ঘন্টা করে দিনে আমি তখন। এবং তখন হচ্ছে যে একজন প্রফেসর আমাকে বলছে যে হ্যাঁ সিয়াম, তোমাকে আমি শিওর না যে ফান্ডিং দিতে পারবো না, কিন্তু তুমি যদি আমার ল্যাবে কাজ করো, আমি 2 সপ্তাহ দেখবো যে কেমন লাগে তোমার কাজ, তারপরে আমি তোমাকে দিতেও পারি, ফান্ডিং নাও দিতে পারি, তুমি কাজ করে দেখো। আমি বেসিক্যালি ওখানে কাজ করতেছিলাম, আমার মাস্টার্সের করতেছিলাম, যেটা মানে ফার্স্ট সেমিস্টার আমেরিকাতে। তো প্রথম লেখাপড়ার সিস্টেমও বুঝতে টাইম লাগছে, এবং ডেনিসে করতাম। সো আমার অবস্থা খুবই ফাটাফাটি ছিল তখন। তো এই অবস্থাটা আমি আসলে চিন্তা করছিলাম যে ওই যে এটা আমার মনে আছে, যেটা বলছিলাম যে ক্রিসমাসের আগের দিন, এটা মানে এটা খুবই ফানি আর কি, যে ডিসেম্বরের 23rd মনে হয় তখন। তো তখন হচ্ছে আমি শুক্রবারে এটা আমি করতেছিলাম, মানে যে বুস্টার সিট গুলো পানিতে ধুইতেছিলাম। আমি ভাবছিলাম যে আমি কি করছি, মানে আমি মনে হয় কোনো একটা পাপ করছিলাম লাইফে, যে আমার 5-6 মাস আগে আমার এই অবস্থা ছিল যে আমি আইবিএ তে এমবিএ করতেছিলাম, তারপরে মানে ফাটাফাটি পুরো সোরি নায়ক। আর এখন আমার মানে কিছু একটা নিশ্চয়ই কোথাও একটা ভুল করছি আমি, যে ওই ভাইয়াটা বলছিল যে হ্যাঁ তুই যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমি এখন এটার ভিতর দিয়ে যাচ্ছি। তো তো তখন আমি আর কি ভাবছিলাম যে কি একটা ভুল করছি, এটা চিন্তা করছিলাম। কিন্তু এর পরের দিনে আমি যখন ওই যে আমার প্রফেসরের ল্যাবে গেছি, তো প্রফেসর বলছে কি যে হ্যাঁ সিয়াম, মানে আমি মানে তোমার কাজ পছন্দ হয়েছে, তো আমি তোমাকে ফান্ডিং দিচ্ছি। এবং এই ফান্ডিংটা আমার আগের ফান্ডিং এর চেয়েও ভালো। আগেরটাতে ছিল মানে যতটুকু ফান্ডিং ছিল ওটাতে কোনো রকমে চলতেছিল, এই ফান্ডিং হচ্ছে মানে মানে আমার থেকে খেয়ে আরো টাকা বাঁচবে, মানে ফাটাফাটি ফান্ডিং পাইছি। এবং হচ্ছে যে আমি আবার এই কি বলবো যে রেস্টুরেন্টে এসেও জানাইছি। তো যাই হোক, এখান থেকে আমার যেটা লার্নিং হয়েছে, আসলে আমরা তো সব এই স্টোরিগুলো শুনলে এগুলো মজা লাগে, ভালো লাগে, কিন্তু আসলে নিজেই ওটার ভিতর দিয়ে গেলে যে লার্নিংটা ওটা পুরো সলিড হয় আর কি। সো আমি যে জিনিসটা রিয়েলাইজেশন হয়েছে সেটা হচ্ছে যে মানে কেউ আল্লাহ বিশ্বাস করুক বা নাই করুক, মানে জিনিসটা হচ্ছে যে কেউ একজন বা সামওয়ান ওয়াজ, এই জিনিসটা যে হচ্ছে এই জিনিসটাতে সবাই কেউ হয়তো বা জানতো যে আমি সেদিন ওই গুড নিউজটা শুনবো, মানে খারাপ সময়টা যখন পার করতেছি। এটা নোন ছিল যে ভালো সময়টা আসবে, কি জানবে এটা ইম্পর্টেন্ট না, ভালো সময়টা যে আসবে এটা নোন ছিল। কিন্তু এটা আমাকে হয়তো ফোন করে জানাই দিলেই পারতো যে হ্যাঁ সিয়াম, তুমি 3 দিন পরে ফান্ডিং পাইছো, এই 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পাচ্ছ, তোমার টেনশন করার দরকার নেই, তুমি পাওয়া যাবে ফান্ডিংটা। এখন পটি ধুইতেছো দাও, কিন্তু খুশি হয়ে দাও, কারণ তুমি তো গুড নিউজ আসতেছে তোমার। সো আমার যেটা রিয়েলাইজেশন হয়েছে সেটা হচ্ছে যে মানে লাইফে যত খারাপ সময়ই থাকুক আর ভালো সময়ই থাকুক, কোনোটাই পার্মানেন্ট না, সবকিছুই টেম্পোরারি। এবং খারাপ সময়টা ডেফিনেটলি মানে শেষ হইতে বাধ্য, এটা পুরোপুরি মানে বাউন্ড। এবং ওই জিনিসটা যেহেতু এটা ভালো সময় আসবেই, সো ওই জিনিসটা ওই সময়টা খুশি হয়ে পার করাটাই বেটার আর কি। দুঃখ হয়ে যে মানে ওয়াইনিং না করে আমার খারাপ সময় যাচ্ছে এই সেই হ্যান ত্যান না করে, হচ্ছে ঠিক আছে ভালো সময় তো আসতেছে, পজিটিভ থাকাটা ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স থেকে লার্নিং। তো যাই হোক, এরপরে তো নতুন ফান্ডিং পাইছি, আমি খুব খুশি। তখন আমি আবার অ্যাটলান্টা ঘুরতে গেছি ডিসেম্বরে। তখন আবার ওই অ্যাভাটার বের হয়েছিল প্রথম IMAX 3D দেখে, তো আমি মানে প্রথম আমি আমার লাইফে IMAX 3D দেখছি সেই বছর। তারপরে জর্জিয়াতে আমেরিকার লার্জেস্ট অ্যাকুয়ারিয়াম আছে, ওইটা দেখলাম ডিসেম্বরে। তারপরে হচ্ছে কোকা কোলার ফ্যাক্টরি, এটা হচ্ছে এখানে প্রায় $60 60 না 70 ধরনের ফ্লেভার পাওয়া যায়, মানে ওই ফ্লেভার গুলো গ্লোবালি বের হয় না। এটা হচ্ছে জাস্ট ওখানে ফ্যাক্টরি, তো এটা কোকা কোলার, সো এখানে ওই সব কোকের ফ্লেভার গুলো ট্রাই করছি। এটা হচ্ছে অ্যাটলান্টাতে আমার একটা স্টুডেন্টের বাসায়, যে আবার আমার জিআরই স্টুডেন্ট ছিল আর কি, জিআরই না আইএলটিএস স্টুডেন্ট ছিল, সে আবার আগে চলে গেছে। সো বেসিক্যালি সেইখানে হচ্ছে আমার ওয়ার্ড ম্যাপের কাজটা শুরু হয়েছে। ও তখন ওই ডিসেম্বরের ওই শেষে আমার আরেকটা স্টুডেন্ট সে আমার বেসিক্যালি ক্লাস লেকচার গুলো জমা আমাকে মেইল করছিল যে সিএম ভাই, আপনি যে ক্লাস নিতেন ওইগুলোকে আমি গুছাই একটা বইয়ের মতো একটা লিখতেছি, আপনি কি করতে চান নাকি? আপনি ফার্স্ট অথর হইলে ভালো হয়, কারণ আপনি তো আইডিয়াটা দিয়েছিলেন। আচ্ছা শিওর। সো তখন বেসিক্যালি আমার আরেক স্টুডেন্টের বাসায় বসে আমি
অনলাইনে ওই ছুটিতে তখন হচ্ছে ওয়ার্ড ম্যাপের কাজটা শুরু করছি আর কি। এটা হচ্ছে আমার 2009 এর শেষ। তো প্রতিটা বছরের শেষে আমি যেটা মানে এখন থেকে করি সেটা হচ্ছে প্রতিটা বছরের শেষে আমার যে মেজর রিয়েলাইজেশন গুলো আছে ওগুলো আমি মানে মানে রিফ্লেকশন করে একটু লিখে রাখি বা একটু মাথায় রাখি। নরমালি তো আমরা লাইফে তো ফার্স্ট যে আমরা তো রিফ্লেকশন করার টাইম পাই না আসলে। তো 2009 এর যেটা মেজর রিয়েলাইজেশন সেটা হচ্ছে দেয়ার ইজ অলওয়েজ লাইট এট দ্য এন্ড অফ এভরি টানেল, এটা শিওর আর কি। আর নাথিং ইজ পার্মানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, গুড টাইমস অর ব্যাড, যেটা কোনোটাই পার্মানেন্ট না। গুড হইলেও অ্যারোগেন্ট হওয়া যাবে না, ব্যাড হইলেও মানে স্যাড হওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট ইয়েটা। সো 2009 শেষ হলো